আকাশবাণী শিলচর। পৃথিবীর অধিকাংশ দেশই করোনা বা কোভিড-19 এ আক্রান্ত। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে করোনা থাবা বসিয়েছে। কিছু কিছু অঞ্চল তো রেড জোন হিসেবে চিহ্নিত। এছাড়াও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। আমাদের রাজ্য আসামও করোনা প্রভাবমুক্ত নয়। আমাদের বরাক উপত্যকার 3টি জেলায় সংক্রমণ প্রতিরোধে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও প্রশাসনিক স্তরে সরকারি নির্দেশ যথাযথভাবে পালনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এবারে শুনবেন এই উপত্যকার বিভিন্ন অঞ্চলে কোভিড-19 এর কর্মসূচির উপর আমাদের একটি প্রতিবেদন। বরাক উপত্যকার 3 জেলার কোয়ারেন্টাইন সেন্টার থেকে দ্রুত হারে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। সোমবার একই দিনে বরাকে 25 জনের রিপোর্ট পজিটিভ এসেছে, যা এ পর্যন্ত এক রেকর্ড বলা যায়। বর্তমানে শিলচর মেডিকেলে মোট 57 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এ পর্যন্ত মেডিকেল থেকে মোট 13 জনকে রিলিজ করা হয়েছে। এ ব্যাপারে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডক্টর ভাস্কর গুপ্ত কি বললেন শোনা যাক। আজকে শিলচর মেডিকেল কলেজে আমাদের 43 পেশেন্টের স্ক্রিন করা হয়েছে। আর এখন অবধি লাস্ট 24 আওয়ার্সে আমাদের স্যাম্পল কালেক্ট হয়েছে 317 আর টেস্ট করা হয়েছে 253। আর এখন অবধি আমাদের টোটাল টেস্ট করা হয়েছে 6289। আর লাস্ট 24 আওয়ার্সে আমাদের 25 পজিটিভ পেশেন্ট এসছে রিপোর্ট। আর এখন আমাদের টোটাল পেশেন্ট ভর্তি আছে কোভিড প্লাস মানে কোভিড পজিটিভ ওয়ার্ডে 57 জন। এর মধ্যে মেল পুরুষ হলেন গিয়ে 52 জন, 52, ফিমেল 3 আর বাচ্চা আছে 2 জন। আর এখন অবধি আমাদের কোভিড ওয়ার্ড থেকে 13 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছে আর একজনের ডেথ হয়েছে। শিলচর মেডিকেলের কোভিড ব্লকের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তারাপুরের অর্চনা নন্দী এবং করিমগঞ্জের খলিলুর রহমানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ ব্যাপারে ডক্টর ভাস্কর গুপ্ত বলেন, সবারই শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। আর যার ওই সার্জিক্যাল পেশেন্ট যিনি ভর্তি হয়েছিলেন পেটে পারফোরেশন নিয়ে, ওনারও আগের থেকে সামান্য একটু ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। খলিলুর রহমান, অর্চনা নন্দীও মোটামুটি স্টেবল আছে, মানে খুব একটা খারাপ বা আশঙ্কাজনক এরকম বলা যাচ্ছে না, এখন মোটামুটি স্টেবল। এখন অব্দি ক্লিনিক্যালি তো একটু আগের থেকে একটু বেটার দেখা যাচ্ছে। খলিলুর রহমান তো অনেক সময় এইগুলা অপারেশন ছাড়াও কারেকশন হয়ে যায়। অনেক সার্জারি ডিপার্টমেন্ট কোয়ারেন্টাইন জোন করা হয়েছিল, যেটা কন্টেনমেন্ট জোন। এখানকার যাদের সোয়াব টেস্ট সংগ্রহ করা হয়েছিল তাদের সবার রিপোর্ট এখনো আসেনি, কারণ অনেকগুলা স্যাম্পল ছিল, পেশেন্ট ছিল, প্লাস পেশেন্টের অ্যাটেন্ডেন্ট ছিল। যাদের যাদের নেগেটিভ এসছে পরিস্থিতি ওয়াইজ ওদের ছেড়ে দেওয়া হবে। ওনার মেয়ের তো টেস্ট হয়ে গেছে, ওটা নেগেটিভ এসছে, আর বাকিগুলা রিপোর্ট এখন আমাদের জানা নেই। আর খলিলুর রহমানের 2 জন অ্যাটেন্ডেন্টেরও নেগেটিভ এসছে, ওনার ওয়াইফের টেস্ট রিপোর্টটা এখনো আসেনি। অর্চনা নন্দীর মেয়ের রিপোর্ট নেগেটিভ এসছে। আর খলিলুর রহমানের সাথে 3 জন অ্যাটেন্ডেন্ট ছিল, 2 জন পুরুষ 1 জন মহিলা। যিনি মহিলা ওনার রিপোর্টটা এখনো আসে নাই, টেস্টটা হয়েছে না। আর যিনি পুরুষ 2 জন অ্যাটেন্ডেন্ট ওদের রিপোর্টটা নেগেটিভ এসছে। আর পেশেন্ট যারা ছিল সার্জারি ডিপার্টমেন্টে ওদের ম্যাক্সিমামেরই নেগেটিভ এসছে। হয়তো হয়েছে, কিন্তু মেয়ের রিপোর্টটা আমাদের জানা আছে নেগেটিভ। আর ছেলেটা এখনো আসেনি না, পজিটিভ হলে তো জানাই যেত, কারণ লাস্ট 24 আওয়ার্সে আমাদের 25টা হয়েছে, যেগুলো ওই যে করিমগঞ্জ আর হাইলাকান্দি আর শিলচর মেলে। এগুলাতে তো ওই পেশেন্ট বা অর্চনা নন্দী বা খলিলুর রহমানের কোনো রিলেটিভ নেই। এই বর্তমানে মেডিকেলে বরাক উপত্যকার 3 জেলা ছাড়া বাইরে ডিমা হাসাইয়ের কোনো পজিটিভ না আমাদের এখানে নেই। তাহলে এই সব মিলিয়ে বর্তমানে কতজন ভর্তি রয়েছে? 57। হ্যাঁ, এর মধ্যে 52 জন পুরুষ, মহিলা 3 জন আর শিশু 2 জন। বরাক উপত্যকার 3 জেলায় পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে দ্রুত হারে। এভাবে বাড়তে থাকলে ভবিষ্যতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভাব দেখা দেবে কি? এ প্রশ্নের জবাবে ডক্টর ভাস্কর গুপ্ত বলেন, না, এখন অবধি তো আমাদের এরকম কোনো প্রবলেম হচ্ছে না। এখন অবধি তো আমরা ম্যানেজ করেই যাচ্ছি। না, এখানে একটা ব্যাপার মনে রাখতে লাগবে, কারণ বেশিরভাগ যেগুলো রোগী আসছে, বেশিরভাগ রোগী অ্যাসিম্পটোম্যাটিক, মানে ওনাদের এসাজ কোনো এত বেশি শারীরিক উপসর্গ নাই। তো আমাদের শিলচর মেডিকেল কলেজে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের সাথে সাথে হাইলাকান্দি, করিমগঞ্জ যেগুলো ডিস্ট্রিক্টের রোগীদেরও আমরা ভর্তি করে রাখছি।
এখন যেগুলা এসিমটোমেটিক রোগী বা যাদের শারীরিক উপসর্গ খুব কম, এদেরকে যদি ভবিষ্যতে করিমগঞ্জ বা হাইলাকান্দিতে যদি রাখার ব্যবস্থা হয়ে যায়, তাহলে অবভিয়াসলি এগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, যার জন্য শিলচর মেডিকেল কলেজে হয়তো চাপটাও কমে যাবে। হয়তো এটা হয়তো খুব শীঘ্রই আরম্ভ হবে, ওরা হয়তো শুরু করতে পারে এরকম। কারণ ওখান থেকে ডক্টররা এসেও আমাদের হসপিটালের পরিকাঠামো বা সবকিছু দেখে গেছে, বা কিরকম ট্রেনিং এ কাজ করা, এগুলো সব হাইলাকান্দি ডিস্ট্রিক্ট প্লাস করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ওরা এসেও এগুলো ট্রেনিং অ্যাটেন্ড করে গেছে আমাদের শিলচর মেডিকেল কলেজে। তো ওরাও মেন্টালি প্রিপেয়ার আছে, তো ওদের গ্রাউন্ড রিয়েলিটি কি এটা ওরা এক্স্যাক্টলি বলতে পারবে। তো এরকম যদি হয়ে যায়, ডিস্ট্রিবিউট হয়ে গেলে তো খুব একটা লোড বাড়ার কথা না। হ্যাঁ, কোভিড এর মধ্যে তো ডিফারেন্ট স্টেজের পেশেন্ট থাকে না, অনেকের তো খুব ক্রিটিক্যাল অবস্থা থাকে, যেরকম আইসিইউ সেট আপ লাগে। তো এগুলা তো হাইলাকান্দি বা করিমগঞ্জে হয়তো আছে, কিন্তু হয়তো এক্সপার্ট টিম হয়তো নেই, যেটা আমাদের মেডিকেল কলেজে আছে। এরকম হলে দরকার পড়লে ওইগুলা কেস হয়তো শিলচরে রেফার করে দিতে পারে। এগুলো সবই ভবিষ্যতের কথা, এখন অব্দি সিচুয়েশন এরকম হয়নি। হ্যাঁ, এরকম তো আছে, স্টার্টিং থেকেই ছিল। হ্যাঁ, এরকম তো শুরু থেকেই মানে কথাবার্তা চলছে, এখন ম্যাটেরিয়ালাইজ করা হবে হয়তো। এগুলো তো একদম উপর থেকে ডিসিশন নেওয়া হবে না, এগুলো তো আমাদের হাতে নেই। আইসিইউ বেড আছে 8টার মতো বেড আছে আমাদের এই মুহূর্তে কতজন আছে? একজনও নেই আইসিইউ। আইসিইউতে একমাত্র এক ভদ্রলোকই গেছিলেন, ওই যে হাইলাকান্দি ফয়জুল হক মোস্ট প্রবাবলি, আর কারো যেতে লাগেনি। মানে উইথ ভেন্টিলেটর ফ্যাসিলিটি আছে আমাদের। আর এমনিতেও আমাদের সেন্ট্রাল আইসিইউ তো আছেই, আর প্লাস মেডিসিন আইসিইউ আছে, সার্জারি আইসিইউ আছে, গাইনি আইসিইউ আছে, সব আইসিইউ মিলে আমাদের অনেক আইসিইউ আছে। আর এমনিতে আউটডোর ইনডোরে সাধারণ রোগীদের কি বর্তমানের অবস্থা কি? মোটামুটি 500 থেকে 600 রোগী আসছে আমাদের আউটডোরে। এখন কি কম আসছে? না, খুব একটা কম না। অবশেষে বিমান পরিষেবা চালু হলো শিলচরেও। মঙ্গলবার দিল্লি থেকে গুয়াহাটি হয়ে 44 জন যাত্রীকে নিয়ে দুপুরে শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছয়। 44 জন যাত্রীর মধ্যে 28 জন কাছাড় জেলার, 13 জন করিমগঞ্জ জেলার এবং 3 জন যাত্রী হাইলাকান্দি জেলার। কাছাড় জেলার 28 জন যাত্রীকে কোয়ারেন্টাইন সেন্টার অর্থাৎ এনআইটি হোস্টেলে নিয়ে যাওয়া হয়েছে। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার যাত্রীরা নিজ নিজ জেলায় চলে গেছেন। কাছাড় জেলার 28 জনের মধ্যে 12 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আসুন এ ব্যাপারে শোনা যাক কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক সুমিত সাত্তাওয়ানের কাছ থেকেই। आज फ्लाइट ऑपरेशंस हम लोग रिज्यूम किए हैं। सुबह में 11 बजे जैसे हम लोग स्क्रीनिंग स्टार्ट किया था फॉर डिपार्टिंग पैसेंजर्स। 45 पैसेंजर्स जो हैं वो हमारे यहाँ से डिपार्ट हुए हैं। 45 पैसेंजर्स यहाँ से वो फ्लाइट से गए और 44 पैसेंजर्स वापस आए हैं। 44 में 3 आदमी हालाकांडी के हैं, 3 पैसेंजर्स, 13 पैसेंजर्स करीमगंज के हैं, 28 पैसेंजर्स हमारे हैं। इन 28 पैसेंजर्स में 4 छोटे बच्चे हैं बिलो 10 ईयर्स। और अभी हम जितना भी हमारे पैसेंजर्स थे सबको एनआईटी लेकर गए हैं और एनआईटी में उनको हॉस्टल्स में रख के, और अभी उनका स्वैब कलेक्शन चल रहा है। स्वैब कलेक्शन के सिर्फ कछार का हम लोग लेके गए हैं, बाकी लोग उनका करीमगंज और हैलाकांडी डिस्ट्रिक्ट ने नोडल ऑफिसर्स और व्हीकल भेजा था, तो वो लोग अपना गाड़ी में अपना अपना जिले पे चले गए। अभी 28 लोग एनआईटी पहुंचे हैं। इसमें जो छोटे बच्चे हैं उनके पेरेंट्स और बच्चे जो हैं एक अंडरटेकिंग देके होम क्वारंटीन में चले जाएंगे। एक आर्मी के सज्जन हैं, वो मासिमपुर आर्मी कैंप में, हर एक आर्मी कैंप और पैरामिलिट्री ने अपना अपना लेवल पे क्वारंटीन कैंप्स बनाए हैं खुद का यहाँ पे, तो वो वहाँ पे चले जाएंगे। तो आउट ऑफ दिस 28 12 पीपल अपना होम क्वारंटीन में हो जाएंगे। तो 16 आदमी एज ऑफ नाउ मेरे पास एनआईटी में रहेंगे आज की बस के। इनका स्वैब कलेक्शन होके फिर टेस्ट आएगा। स्वैब कलेक्शन चल रहा है, बिना स्वैब कलेक्शन हम किसी को नहीं भेजेंगे। अभी इसमें आप लोग के माध्यम से एक बात हम बताना चाहते हैं कि काफी सारे लोग हैं, लगभग 12 लोग हैं जो गुवाहाटी से इस फ्लाइट में चल के सिलचर आए हैं। अगर आप वैसे इंट्रा स्टेट इंटर डिस्ट्रिक्ट में हम लोग आपको क्वारंटाइन नहीं करते हैं। सपोज करिए अगर आप गुवाहाटी से हमारे पास में आएंगे, बाय रोड आएंगे, तो हम लोग क्वारंटीन नहीं कर रहे हैं। बट अगर आप ट्रेन से आएंगे या अगर आप फ्लाइट से आएंगे तो हमको आपको क्वारंटीन करना पड़ेगा। तो गुवाहाटी से जो लोग आ जाए वो बोले कि सर हम तो स्टेट से ही आए हैं, हमको मत करिए, बट यू हैव लिव्ड इन अ कन्फाइंड स्पेस विद द सेम पीपल। आप एक बंद जगह पे उन्हीं लोगों के साथ रहे हैं, तो आप भी
इक्वली प्रोन है अभी उस वायरस कैरियर के लिए, तो आप लोग को भी हम लोग क्वारंटीन करेंगे। तो लोग मतलब आप इस चीज को थोड़ा समझाइए अपना दर्शकों को कि अभी आसाम में एक जगह से दूसरी जगह जाने के लिए आप लोग ट्रेन और फ्लाइट यूज ना करें, ठीक है। हमारा एएसटीसी का बस इंटर डिस्ट्रिक्ट सेपरेट चल रहा है, उनको यूज कर सकते हैं, आप रोड से अपना साधन का इस्तेमाल कर सकते हैं। आप लोग अभी गुवाहाटी से जितना लोग मेरे पास फ्लाइट से आया, भले ही वो गुवाहाटी में थे, पर हम उनको क्वारंटीन में हमको रखना पड़ेगा। आपको भी असुविधा होगा और हमारे भी रिसोर्सेज पे एडिशनल बर्डन पड़ेगा। तो आप रोड से आइए, फ्लाइट से और ट्रेन से मत आइए, या डोंट शेयर द सेम बस जिससे कि बाहर का स्टेट का पैसेंजर जाए। अभी 28 आदमी एनआईटी में, उनका स्वैब कलेक्शन चल रहा है। आफ्टर स्वैब कलेक्शन 12 पीपल विल बी सेंट टू देयर प्लेसेस और 16 पीपल विल रिमेन विद एनआईटी। 12 में मतलब उसको वैसे हमने ब्रेकअप किया नहीं अभी तक, मेरे पास में कितना एनआईटी में दैट हैव टू सी, बट इस फ्लाइट में 12 लोग आए हैं जो कि गुवाहाटी से सिलचर है, केम फ्रॉम गुवाहाटी। दे बोर्डेड द फ्लाइट फ्रॉम गुवाहाटी, नाउ दे विल बी केप्ट इन क्वारंटीन। ओएनजीसी ये लोग अपना स्टाफ का जिम्मेदारी खुद ले रहे हैं। उन्होंने कहा है हमारा स्टाफ आएगा, हमारा क्वारंटीन फैसिलिटी है, उनको सेपरेट रख रहे हैं, आप लोग हमारे पास भेज दीजिए। यहाँ से हमने फ्लाइट में भेज दिया, वो वहां से दिल्ली जा रहे हैं, गुवाहाटी उतर रहे हैं, वो हम लोग का काम नहीं था। हमने सिम्टम चेक किया, स्क्रीनिंग किया और फिर उनको भेज दिया। এদিকে বদরপুরে আসা দূরপাল্লার ট্রেন যাত্রীদের নিয়ে কিছুটা সমস্যায় পড়েছে কাছাড়ের জেলা প্রশাসন। কেননা কাছাড় জেলার জিরিঘাট লক্ষ্মীপুর এলাকার প্রায় 18 জন যাত্রী মঙ্গলবার বদরপুরে না নেমে চলে যান জিরিবাম স্টেশনে। এ ব্যাপারে এডিসি সুমিত সাত্তাওয়ান বলেন, ट्रेन से तो आ जाए हैं, ट्रेन में भी एक इश्यू हम लोग को हो रहा है कि हम लोग गाड़ी भेजते हैं बदरपुर के लिए और जो हमारा बोर्डिंग स्टेशन बदरपुर है, बट कई सारे लोग हैं जो जिरीबाम उतर जाते हैं और जिरीबाम से फिर वो लोग जिरीघाट में आने के लिए या लखीपुर में आने के लिए कोशिश करते हैं। फिर हमको उनको बॉर्डर पे पकड़ना पड़ता है और फिर हम उनको फिर वहां से एक गाड़ी भेजो, बस भेजो, फिर उनको लेकर के आओ। इस तरह का जो चीज है, ये सिस्टम्स मतलब ऑलरेडी बहुत प्रेशर में, और उसमें ऐसी चीजें अगर होती हैं तो हम पे और अनड्यू प्रेशर पड़ता है। जबकि बदरपुर स्टेशन पे अनाउंसमेंट्स भी हो रहे हैं कि जो आगे जाना है, जिसको कछार, हैलाकंडी या करीमगंज, बराक वैली का जितना भी लोग है यहाँ उतर जाइए, बट वो लोग वहां पे नहीं उतर रहे हैं, जो काफी अनफॉर्चुनेट है। आज भी 18 लोग थे जो कि आज जिरीबाम उतरे, उनको फिर वहां से आईएसबीटी लेकर आया और उनका तो इस प्रोसेस में ठीक है। अभी तक हम पकड़ का जो ट्रेन है उससे चला गया, वो जिरीबाम उतरा। वो ट्रेन बदरपुर भी रुका था, बदरपुर में हमको बताया गया कि 5 आदमी आएगा, तो हम उस हिसाब से गाड़ी भेजे और बफर गाड़ी भी रहता है। अगर 5 की जगह एक दिन 6 आदमी बोले थे बट 44 आ गए, बट हम उन 44 को भी लेके आए, छोड़ के नहीं आए किसी को। बट कई सारी बार लोग क्या कर रहे हैं, वो यहाँ से जिरीबाम चले जाते हैं, जिरीबाम स्टेशन पे उनको लगता है हमारा घर पास में है, जिरीबाम से उतर के हम फिर जिरीघाट या अपना लखीपुर में कहीं चले जाएंगे, जो कि गलत है। बॉर्डर पे तो हमारा टीम है ही, और अननेसेसरी आप हमारे को भी मतलब प्रेशर में डाल रहे हैं, सिस्टम्स भी वेस्ट हो रहे हैं और आप भी परेशान हो रहे हैं। जितनी देर में आप जिरीबाम पहुंचेंगे, फिर बॉर्डर पे फंसेंगे, फिर हम उठा के लेके आएंगे, उतने में तो आपको क्वारंटीन सेंटर में भेज देंगे, आप खाना पीना खा के रेस्ट कर रहे होगे उस समय। तो बदरपुर उतरना बेटर है, हम लोग भी सुविधा वहीं पे दे रहे हैं। ट्रेन से यार काफी सारी है। हमारा एक्चुअली जो लाइन है, एक अगरतला वाला पड़ता है, एक जिरीबाम वाला पड़ता है, स्पेसिफिकली सिलचर के लिए कोई लाइन आता नहीं। तो दोनों साइड में काफी ट्रेन अभी श्रमिक स्पेशल्स चल रही हैं, तो ट्रेन से अच्छा खासा लोड आया है आज। मैं एग्जैक्ट नंबर जो है आपके साथ शेयर कर दूंगा आप लोग। বর্তমান কোভিড-19 পরিস্থিতি নিয়ে ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী বলেন, আপনারা জানেন যে 25 জন কোভিড পজিটিভ পাওয়া গেছে, এর মধ্যে 12 জন আমাদের জেলায় ছিলেন আর বাকি 13 জন করিমগঞ্জ জেলায় ছিলেন। আমাদের মধ্যে আমাদের কাছাড় জেলায় 3 জন স্বস্তিক হোটেল, 4 জন আমাদের শহীদপুর মাদ্রাসা, একজন বিআরটিএফ এর নাগাটিলাতে ছিলেন ওনাদের কোয়ারেন্টাইন সেন্টারে, এবং 4 জন কেন্দ্রীয় বিদ্যালয়তে ছিলেন। তো সেখান থেকে উঠানো হয়েছে, শিলচর মেডিকেল কলেজে এডমিশন দেওয়া হয়েছে। আমাদের এখন যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে 2 ধরনের চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ হলো যে যেগুলো কোয়ারেন্টাইন সেন্টার নেওয়া হয়েছে, তো সেখান থেকে পজিটিভ বেরোলে গোটা কোয়ারেন্টাইন সেন্টারটা কন্টেইনমেন্টে চলে যাচ্ছে। তো এটা একটা
আমাদের জন্য একটা মানে রিসোর্স আস্তে 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 কমে আসছে, সেদিক দিয়ে আমরা একটু চিন্তায় আছি। দ্বিতীয় কথাটা হলো যে হারে বাড়ছে কেস, তো শিলচর মেডিকেল কলেজ স্যাচুরেটেড হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্টের জন্য যেটা মাইল্ড বা মডারেট যেগুলো কোভিড পজিটিভ কেস আছে, মডারেট সিমটম, তো সেক্ষেত্রে একটা ভিসি হয়েছে। আমরা আমাদের সিভিল হসপিটাল লেভেল বা তারপরে আমরা পিসি লেভেলেও আমরা কেস একটা পর্যায়ে হয়তো ট্রিটমেন্ট আমাদের দিতে হবে, সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অর্চনা নন্দী যিনি পজিটিভ হয়েছিলেন, যেনার কোনো ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি, তো ওনার যারা কন্ট্যাক্টস আছে, ওনার যারা আত্মীয় স্বজন আছে, অনেকের আমরা সোয়াব টেস্ট করেছি, কিন্তু প্রত্যেকেরই সোয়াব টেস্ট নেগেটিভ এসছে। তো সেটা একদিকে স্বস্তির ব্যাপার, কিন্তু স্বাস্থ্য বিভাগের জন্য সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এখন, যে কোত্থেকে এক্স্যাক্টলি সেই মানে ইনফেকশনটা আসলো। এখন অর্চনা নন্দী এমন একটা পর্যায়ে অসুস্থ আছেন, উনার কাছ থেকে উনাকে জিজ্ঞেস করে সবকিছু পাওয়া যাবে সেটা হয়তো সম্ভব হচ্ছে না। তো আমরা আমাদের নেটওয়ার্ক ইউজ করছি, আশা কর্মীদেরকে জিজ্ঞেস করছি বা আদার্স নেটওয়ার্ক আমরা ইউজ করছি যে যদি আরো কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। সেই ক্ষেত্রে আমাদের পাবলিকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যদি ইতিমধ্যে কারুর এই অর্চনা নন্দীর সঙ্গে যদি কোনো কন্ট্যাক্ট হয়ে থাকে, তো স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের স্বাস্থ্য বিভাগের কাছে যোগাযোগ করুন। উনার যে 12 জনের যে কন্ট্যাক্ট, যারা মানে প্রাইমারি কন্ট্যাক্ট ছিল এবং যারা আমাদের সাসপেক্টে ছিলেন, প্রত্যেকের এখন পর্যন্ত নেগেটিভ আছে, কিন্তু প্রত্যেকে কোয়ারেন্টাইনে আছেন। উনাদের 14 দিন বা 15 দিনে আবার সোয়াব টেস্ট হবে, কিন্তু ব্যাপারটা হলো এই যে 14 দিন 15 দিন পর্যন্ত যে সময়, আরো যদি কারোর মধ্যে যদি ইনফেকশন থেকে থাকে ছড়িয়ে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বললাম যে যদি কারোর ডিরেক্ট কন্ট্যাক্ট হয়ে থাকে ইতিমধ্যে অর্চনা নন্দীর সঙ্গে, উনি স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের কাছে যোগাযোগ করুন। আর যেহেতু কেস মানে অনেক প্যাসেঞ্জার আসছেন, তো আমাদের কেস বাড়বে সেটা আমরা প্রস্তুতি আমাদের আছে, কিন্তু সবচেয়ে যেটা ব্যাপার যে কিছু লোক আমাদের স্বাস্থ্য বিভাগকে বা সরকারকে ঠকিয়ে নিজেরা মানে ভাবছেন যে ওনারা সেফ হয়ে যাবেন, সেটা নিজের জন্য এবং সমাজের জন্য সেটা ভয়ঙ্কর। কারণ আজকেও যেটা স্যার বললেন যে কিছু লোক বদরপুরে না নেমে ওনারা সোজা জিরিবামে চলে গেছেন এবং জিরিবাম হয়ে জিরিঘাটের দিকে আমাদের জেলায় ঢোকার চেষ্টা করেছেন। তো ভেবেছেন যে ওইদিকে ঢুকলে হয়তো মণিপুর থেকে এসছেন ভেবে আমরা ওনাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে নেব না, সেই ধরনের একটা চেষ্টা। অনেক সময় শোনা যাচ্ছে যে ট্রেন থেকে নেমে যাচ্ছেন। দেখুন, সরকারের পক্ষে এতটুকু বা প্রশাসনের পক্ষে এতটুকু নজরদারি করা সম্ভব নয়। তো আমি গতকালকেও একটা কথা বলেছি যে নিজের রেসপন্সিবিলিটি নিজে নিতে লাগবে বা সমাজের প্রতি চিন্তা করে যাতে এই ধরনের কেউ না করে, বা কেউ যদি করতে চায় তাদেরকে যাতে বাকিরা আটকান সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে আমি রতন দেব। করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে বাড়ি বাড়ি ঘুরে ফিভার সার্ভেলেন্স করা হচ্ছে, উদ্দেশ্য জ্বর, কাশি ইত্যাদি দেখা। ম্যালেরিয়া অথবা ডেঙ্গু থেকে এই সময় জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়, তাই একই সাথে সার্ভে করা হলে সেখানে করোনা আক্রান্ত রোগী রয়েছেন কিনা সেটাও শনাক্ত করা সম্ভব হবে। এ নিয়ে হরিনগর ব্লক পিএইচসির মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ডাক্তার মৃন্ময় চক্রবর্তীর সাথে কথা বললাম। আসাম সরকার একটা পরিকল্পনা আছে, প্ল্যান আছে, যেটা আসাম কমিউনিটি সার্ভেলেন্স প্ল্যান। ওইটা আমাদের ফিভার সার্ভেলেন্স যেটা আপনি বললেন। তো আমরা কোভিড-19 নিয়ে তো এমনিতে আমাদের ডে টু ডে সার্ভেলেন্স চলছে, হোম টু হোম ভিজিট চলছে। তার উপর এটা আলাদা করে একটা মানে ফিভার সার্ভেলেন্সের প্ল্যান করা হয়েছে, আসাম কমিউনিটি সার্ভেলেন্স প্ল্যান যেটা। তো ওটাতে কি করা হচ্ছে, আমাদের পেরিফেরি যে আমাদের ব্লক পিএইচসি লেভেলে বা আমাদের কাছের ভিতর বা অন্যান্য জায়গায় বরাকভ্যালিতে ব্লক পিএইচসি লেভেলে আমাদের বলা হয়েছে যে এরিয়াতে ব্লক পিএইচসি আন্ডার যে গ্রামগুলো আছে, ভিলেজগুলো আছে, ওগুলো ভিলেজ ওয়াইজ প্রত্যেকটা ঘর সার্ভে করা, ওইখানে কোনো ফিভার কেস আছে কি না ওইগুলো খুঁজে বের করা। তো তার জন্য টিম গঠন করা হয়েছে আমাদের প্রত্যেক ব্লক পিএইচসি লেভেলে। আমি হরিনগর ব্লক পিএইচসি তে কাজ করছি। তো এখানে আমাদের হসপিটাল ডক্টর যারা আছে তারা টিমে ইনভলভ আছি। আমাদের
আমাদের ডক্টর ছাড়াও মেডিকেল কলেজ থেকেও আমাদের কিছু ডক্টর দেওয়া হয়েছে, যারা মানে আমরা সবাই হরিনগর ব্লক পিএসসি আন্ডারে কাজ করছি। তো ঠিক সেইভাবে অন্যান্য ব্লক পিএসসিতেও ডক্টর আছে বা মেডিকেল কলেজ থেকে অন্যান্য ডক্টর তাদেরকেও প্রোভাইড করা হয়েছে, আমাদেরকেও করা হয়েছে। কারণ অনেক পপুলেশন, অনেক ভিলেজ, আমাদের সীমিত হসপিটালে ডাক্তার দিয়ে সম্ভব নয়, তাই মেডিকেল থেকে ডিস্ট্রিক্ট অথরিটির তরফ থেকে ওদের প্রোভাইড করা হয়েছে। তো প্রত্যেকটা টিমের মধ্যেই একজন যে মানে প্রত্যেকটা টিমেরই হেড থাকেন একজন ডক্টর। তো ওই ডক্টরের আন্ডারে একজন আশা, এএনএম, আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এমপিডব্লিউ এদের দেওয়া হয়েছে প্রত্যেক টিমের ভেতরে। তো ওরা কি করছে, ডে টু ডে বেসিসে ওরা প্রত্যেক গ্রামে একটা একটা করে গ্রাম ভিজিট করা হচ্ছে। মানে একসাথে সব গ্রাম করা হয় না, যে কোনো একটা গ্রামকে ওইটা মাইক্রো প্ল্যান করা হয়। মাইক্রো প্ল্যান অনুযায়ী আমরা গ্রাম সিলেক্ট করি, কোনটা করা হবে, কবে করা হবে, কি করা হবে। তো অ্যাকর্ডিংলি যাই, একসাথে সব গ্রাম একসাথে করা হয় না। তো যে টিমের যেদিন যেখানে কাজ থাকে আমরা সেইভাবেই কাজ করে যাই। তো কি হয়, ফিল্ড লেভেল ওয়ার্কার্স আমাদের যারা আছে, যেমন আশা, এএনএম, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, এমপিডব্লিউ, ওরা কি করছে, ওরা প্রতিদিন প্রত্যেক একটা গ্রাম সিলেক্ট করে প্রত্যেক ঘরে যাচ্ছে। ওখানে ঘরে গিয়ে জিজ্ঞেস করছে কি কারোর কোনো জ্বর বা সর্দি কাশি এমনটা আছে নাকি, বা আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি আছে নাকি, সবকিছু জিজ্ঞেস করছে। কারণ এটা আমাদের ডে টু ডে সার্ভাইলেন্স ফর কোভিড-19 এজ ওয়েল এজ ফিভার সার্ভাইলেন্স। তো ফিভার এসিএসপি আন্ডারে যেগুলো আমরা করছি, ওইগুলো শুধু যে কোভিড-19 এমনটা নয়, ম্যালেরিয়া, ডেঙ্গু, জাপানিজ এনকেফেলাইটিস, এইগুলো এর মধ্যে আছে। তো আমরা যে কোনো ফিভার কেস, এইটা মানে হতে পারে যে কোভিড নাও হতে পারে, তবু আমরা সব জ্বর কেসগুলো, ফিভার কেসগুলো খুঁজে বের করছি। তো ওরা গিয়ে জিজ্ঞেস করবে যে কাদের আছে কি না। তো অ্যাকর্ডিংলি আমরা সিলেক্ট করে নেই পপুলেশনটা, ওই গ্রামের ভিতর থেকে কাদের স্ক্রিন করা হবে, কাদের না। তো অ্যাকর্ডিংলি আমাদের মাইক্রো প্ল্যান আছে। আমরা প্রথমে স্যাম্পল মানে পপুলেশন সিলেক্ট করে নেই কাদের স্ক্রিন করা হবে। এমনি তো সার্ভেলেন্স প্রত্যেক ঘরে হয়, প্রত্যেক ঘরে গিয়ে জিজ্ঞেস করবে কার আছে কি না ফিভার। কোনো আমাদের যদি কোনো কেসে কোনো ডাউট থেকে থাকে, তো আমরা ওই মানুষটাকে আমরা স্ক্রিন করতে যাই। তো অ্যাকর্ডিংলি ডক্টর যাবে, ডক্টরের সাথে ওর হেলথ ওয়ার্কার থাকবে, ও আমরা এখানে গিয়ে ওকে স্ক্রিন করি, ওকে পরীক্ষা করা হয় যে ওর ফিভার আছে কি না। তো যদি আমরা জিজ্ঞেস করি যে ফিভার যদি থেকে থাকে বা সর্দি কাশি থেকে থাকে বা যদি শ্বাসকষ্ট থেকে থাকে বা যদি ওর কোনো ট্রাভেল হিস্ট্রি ইভেন্ট থেকে থাকে, সবকিছু যাচাই করে দেখতে হয়। তো ওগুলো আন্ডারে যে শুধু আমরা কোভিড-19 বের করে আনছি এমন না, ওর মধ্যে যদি কোনো ম্যালেরিয়া কেস বের হয়, যদি কোনো ডেঙ্গু, তো সেই দিকেও আমাদের নজর আছে। তো যদি কোনো ফিভার কেস থেকে থাকে, আমরা ওর জন্য র্যাপিড ডায়াগনস্টিক কিট দিয়ে টেস্ট করাচ্ছি। মানে ওইখানে আমরা ইমিডিয়েটলি ওর সাথে র্যাপিড টেস্ট করে নেওয়া হচ্ছে যে কোনো ম্যালেরিয়া আছে কিনা। যদি সন্দেহ থেকে থাকে, ওর জন্য আমরা ব্লাড স্লাইডও কালেক্ট করছি। আর এমনটা নয় যে ফিভার কেস থাকলেই আমাদের, যেটা জনসাধারণের মধ্যে একটা আতঙ্কের কিছুটা হয়তো ঘটেছে, আতঙ্ক মানে বিস্তার করেছে, যেটা ওরা ভাবতে পারে জ্বর কাশি থাকলেই হয়তো কোভিড, এমনটা নয়। সিম্পল অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, হ্যাঁ, যে কোনো আইএলআই মানে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসও হতে পারে। তো এইগুলো জিনিসগুলো আমরা ডক্টর যারা আছে ওরা ডিসাইড করবে যে কোনটা কোন ক্যাটাগরিতে আছে। তো যদি মনে হয় থাকে আমাদের সিম্পল এআরআই, তেমন চিন্তার কিছু না। যদি আমরা মনে করি এটা আইএলআই এর আন্ডারে আছে, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, তো ওকে আমরা কোয়ারেন্টাইন করছি বা স্যাম্পল কালেকশনের জন্য পাঠাচ্ছি। ওটা ডিপেন্ড করবে ডক্টরের উপর যে ওটা আইএলআই না সারি কেস বলতে আমরা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বুঝি। তো সারি কেসগুলোকে আমাদের রেফার করতে হচ্ছে। আমাদের ডেজিগনেটেড 108 অ্যাম্বুলেন্স থাকে, ডিস্ট্রিক্ট থেকে প্রোভাইড করা হয়েছে, ওগুলো দিয়ে আমাদের মেডিকেল রেফার করা হয় স্যাম্পল কালেকশনের জন্য। তো আমাদের অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের ফিল্ড লেভেলেই সব কালেকশন করা হয় যদি আমরা সাসপেক্টেড কেস থেকে থাকে কিছু। কিন্তু বর্তমানে আমাদের কিছু ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়ার একটু অভাব আছে। তো ওইটার জন্য আমরা ফিল্ড লেভেলে সব আপডেট করা সম্ভব হচ্ছে না। কিন্তু আগেও আমাদের কিছুদিন আগে আমাদের মানে ফিল্ড লেভেলে ল্যাবরেটরি টেকনিশিয়ান গিয়ে উইথ প্রপার প্রিকশন পিপিই পরে প্রোটোকল মেনে সব কালেকশন করেছে যদি কোনো সাসপেক্টেড কেস থেকে থাকে। তো বর্তমানে কিছুটা অভাব আছে, তাই আমরা সোজা মেডিকেল রেফার করছি ওই সিভিয়ার কেসগুলোকে। আর যেগুলো আমাদের আইএলআই কেস আছে, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস কেসগুলো আছে, বর্তমানের জন্য আমরা হোম কোয়ারেন্টাইন করছি। ইন ডিউ কোর্স আমরা ওদেরও টেস্ট করাবো। তো এখন পর্যন্ত ফিল্ড লেভেলে আমাদের হরিনগর এরিয়াতে ব্লক পিএসসি আন্ডারে যেগুলো এরিয়া আছে, আমাদের কন্টিনিউইং প্রসেস এইটা সার্ভেইলেন্সটা। তো এসিএসপি যেটা, ওইটা ডেডলাইন এখন পর্যন্ত আমাদের ফার্স্ট উইক অফ জুন পর্যন্ত দেওয়া হয়েছে।
তো এখনো কাজ চলছে। আমরা প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ক্যাম্প হচ্ছে, তো প্রতিদিন সার্ভেলেন্স চলছে। তো এখন পর্যন্ত এমন কোনো মানে আমাদের সিরিয়াস বা কেস এখনো আসেনি, বা সাসপেক্টেড কেস বলতে পারেন, যেগুলো কোভিড নিয়ে সাসপেক্টেড কেস এখনো আসেনি আমাদের। আর পাশাপাশি তো বললামই আমি, যেগুলো ম্যালেরিয়া টেস্ট, ডেঙ্গু টেস্ট সাসপেক্টেড কেসে করা হচ্ছে। তো এইটাই আর কি, শুধু মানে এসিএসপি নিয়ে। আর মানে তার সঙ্গে আমাদের সচেতনতার ইয়েটাও চলে যাচ্ছে। আমরা প্রত্যেককে মানে যখনই যাচ্ছি কেস তো দেখা চলছে, স্ক্রিনিং পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে যতদূর সময় আমরা ফিল্ড লেভেলে সবাইকে অ্যাওয়্যার করে দিচ্ছি কোভিড নিয়ে। ডে টু ডে বেসিসে, ডেইলি বেসিসে একটা কন্টিনিউইং প্রসেস। আমরা সবাইকে সচেতন করে যাচ্ছি যেভাবে সম্ভব হয়। যেগুলো আমরা অলরেডি বলা হয়েছে, আগে অনেকবার বলা হয়েছে, সংবাদ মাধ্যমেও এগুলো দেওয়া হয়েছে, যে হ্যান্ড ওয়াশ, সোশ্যাল ডিস্টেন্সিং, কাপ এটিকুয়েট, এইগুলো রেসপিরেটরি হাইজিন মেনটেন করা, এইগুলো প্রতিনিয়ত আমরা মানে ফিল্ড লেভেলে জানিয়ে যাচ্ছি ওদের, যে কি করে থাকতে হবে কি না। যদি কোনো জায়গায় কেস নাও থাকে, সাসপেক্টেড কেস নাও থাকে, আমরা যখনই ফিল্ডে যাচ্ছি, আমাদের ওয়ার্কার্স যখনই যাচ্ছে ফিল্ডে, প্রতিনিয়ত মানে এগুলো করে যাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা আমাদের ডে টু ডে বেসিসে সার্ভেইলেন্স যেটা চলছে, এসিএসপির কথা বলছি না, এমনিতে আমরা নর্মাল রেগুলার সার্ভেইলেন্স যেটা চলছে, ওটাতে আমরা নজর রাখছি যে বাইরের ডিস্ট্রিক্ট থেকে কোনো মানুষ আসছে কি না। তো কোনো বাইরের জায়গা থেকে বা বাইরের স্টেট বা বাইরের যে কোনো জায়গা আউট অফ ডিস্ট্রিক্ট আসছে কিনা, কন্টেইনমেন্ট জোন থেকে কেউ আসছে কিনা, সব মানে দৃষ্টি রাখা হচ্ছে। যে যদি কেউ এসে থাকে, ওদের ইমিডিয়েটলি স্টাম্পিং এর ব্যবস্থা আছে, ওদের হোম পোস্টারিং এর ব্যবস্থা আছে। তো সেগুলো চলে যাচ্ছে কন্টিনিউয়াস বেসিসে। আচ্ছা, তো আমি বলুন। হ্যাঁ বলুন। না ঠিক আছে, তাহলে দুটো প্রশ্ন করি। একটা তো হচ্ছে যে এটা খুব বড় একটা বিষয়, যে এভাবে যখন হচ্ছে তখন অনেকেই ভয় পেয়ে যেতে পারেন যে কিছু অন্য কিছু, মানে যখনই লোকজন আসছে বাড়িতে কিছু হয়েছে কিনা সেরকম একটা ভয়। আসলে যে কোনো ভয়ের কিছু নেই, সেটা তাদেরকে আশ্বস্ত করতে হবে, সেটা একটা বিষয়। ওইটা প্রতিনিয়ত চলে যাবে। হ্যাঁ, না হলে লুকিয়ে থাকবে, কেউ হয়তো বলবে না, কথাটাকেও লুকোবে, নিজেও হয়তো বেরোবে না বাড়ি থেকে, যে যদি আসে জানার জন্য, এটা করতে পারে। তো তাদেরকে প্রথম কথা হচ্ছে যে তাদেরকে আশ্বস্ত করতে হবে যে কোনো এটা ভয়ের কিছু নেই, এটা রুটিন একটা ওয়ার্ক। তো ওইটা তো আমরা করেই যাচ্ছি প্রতিনিয়ত, আমরা যে কোনো জায়গায়। কারণ শুধু যে ফিল্ড লেভেলে তো আমাদের ওয়ার্কার যাচ্ছি, আমরা ক্যাম্পে যাচ্ছি প্রতিনিয়ত। ভীষণ ভালো কাজ করছে, এমপিডব্লিউ খুব ভালো কাজ করছে ওরা। তো সত্যি সেটা তো একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা বিষয় যে অ্যাসিম্পটোমেটিক যারা রয়েছেন, যাদের কোনো লক্ষণ নেই, তাদের করোনা পজিটিভ হতে পারে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এটা হলে হয়তো আপনাদের স্ক্রিনিং করার পরে হয়তো যদি সাসপেক্ট, আপনারা যদি ধরতে পারেন যে কিছু একটা প্রবলেম আছে, তখন আপনারা রেফার করছেন মেডিকেল কলেজে। তো সেটা নিয়ে যদি একটু ছোট্ট করে যদি বলেন। না দেখুন, অ্যাসিম্পটোমেটিক কেসগুলো, অ্যাসিম্পটোমেটিক কেস থাকে না এমনটা নয়। সিমটোমেটিক কেসও থাকতে পারে। ওটা কারণ ভাইরাসের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে। ওটা ইনকিউবেশন পিরিয়ড একটা থাকে 1 to 14 বলা হচ্ছে, কিন্তু এখনো সব ডিটেলস তো, ভাইরাসটাও নতুন, আপনি জানেনই, নতুন একটা স্ট্রেন। তো সবকিছু হয়তো এখনো এই মুহূর্তে সবকিছু হয়তো জানা সম্ভব হয়নি। আমরা ডেইলি কিছু না কিছু নতুন করে জানছি ভাইরাসের ব্যাপারে। এখন পর্যন্ত যতগুলো বিষয় আমরা জানি, যে আমরা 14 days কোয়ারেন্টাইন রাখি, তারপর আরো অ্যাক্টিভ কোয়ারেন্টাইন থাকে, তারপর আরো 14 days টোটাল 28 days জন্য আমরা কোয়ারেন্টাইন করি একটা মানুষকে। হোম কোয়ারেন্টাইন বলুন বা ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন যাই বলুন না কেন, প্রথম 14 days আমাদের থাকে অ্যাক্টিভ কোয়ারেন্টাইন, আর পরের 14 days থাকে প্যাসিভ কোয়ারেন্টাইন। প্যাসিভ কোয়ারেন্টাইন বলতে মানে পেশেন্ট মানে ওই পার্সন কনসার্ন নিজের থেকে ইনফর্ম করবে, আর প্রথম 14 days আমরা অ্যাক্টিভলি ওকে গিয়ে চেক করবো, মানে ওর খবর নেবো কি কেমন আছে কি না ডেইলি বেসিসে। তো অ্যাকচুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, কিন্তু গেস্টটা যেহেতু আপনাকে প্রথমে বললাম, এটা কন্টিনিউইং প্রসেস। এরকম হতে পারে যে ট্রাভেল হিস্ট্রি রয়েছে, একটা বাইরে থেকে এসছে হয়তো, সেটার একটা কিছু থাকতে পারে, কিংবা ওইটাই ট্রাভেল হিস্ট্রি থাকতে পারে, কন্ট্যাক্ট হিস্ট্রি থাকতে পারে। তো এখন পর্যন্ত তো আমাদের এখানে কমিউনিটি লেভেল ট্রান্সমিশনটা আটকানোই আমাদের মানে একটা মেজর এইম। তো এখন পর্যন্ত অনেকাংশে আমরা সফল হয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সামহাও আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, কারণ আপনি জানেন যে কেসের সংখ্যা বাড়ছে। আকাশবাণীর পক্ষে সঙ্গীতা দত্ত চৌধুরী। সমগ্র দেশ, রাজ্য ও জেলা জুড়ে তালাবন্দের আজ 63তম দিন।
বিশ্বজুড়ে করোনা মহামারী সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশে প্রথম থেকে লকডাউন থাকায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়নি, তবে তৃতীয় ও চতুর্থ পর্বের তালাবন্দে যোগাযোগ ব্যবস্থা চালু হয় প্রতিদিন আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। দেশে আক্রান্তের সংখ্যা আজ 1.5 লক্ষের আশেপাশে। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 823। বাইরের রাজ্য থেকে আসা লোকদের আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের রাজ্যেও। আজ বিকেল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা 597। এদিকে এ উপত্যকায়ও একদিনে আক্রান্তের সংখ্যা 25। এর মধ্যে সীমান্ত জেলার করিমগঞ্জের 16 জন। এছাড়া 24 ঘন্টায় করিমগঞ্জে আক্রান্তের সংখ্যা 21 জন। শনাক্ত সকলেই অন্য রাজ্য থেকে আসা। এ নিয়ে সমগ্র জেলাতে বাড়ছে আতঙ্ক। জেলার প্রশাসন, স্বাস্থ্যকর্মী, অন্যান্য সেবাকর্মীরা তাদের নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন। গতকালকে 16 জন করোনা পজিটিভ নিয়ে জানতে চাইলে করিমগঞ্জের জেলা শাসক আনবা মুতান এমপি এ নিয়ে আমাদের বলেন, सिलचर मेडिकल कॉलेज का रिपोर्ट के हिसाब से अभी हमारे पास 16 पॉजिटिव केसेस है करीमगंज में नहीं, अराउंड 13 आर इन करीमगंज और 3 लोग सिलचर में क्वारंटीन में है। करीमगंज सब क्वारंटीन में है और 2 नीलम बाजार में है और 5 सुतारकंडी में है और 2 आहार होटल में है और आदर्श विद्यालय में भी है। आर के नगर छोड़ के बाकी सब सर्कल में क्वारंटीन सेंटर से निकला है। ये लोग कहाँ से आते हैं? मोस्टली दे कम फ्रॉम मुंबई, सब मुंबई से आए हैं। इसमें एक बच्चा भी है, लेडी? बच्चा नहीं, एक लेडीज है और एक 14 ईयर ओल्ड भी है और उनको भी तो हम जो भी मेडिकल प्रोटोकॉल उसी के हिसाब से। इन लोगों को अभी कहाँ पे एडमिट किया जाएगा? सी ऑल ऑफ देम आर एसिम्टोमेटिक है एंड कोई सिम्टम नहीं होने से हमने हमारा गवर्नमेंट से इंस्ट्रक्शन आया है सिविल हॉस्पिटल में ट्रीट करना है। So we'll keep them in our civil hospital and we are ready with the roster and all of whatever processes. सब एम्बुलेंस भेज दिया गया, पुलिस टीम भी साथ में गया है और उनको लेके हम सिविल हॉस्पिटल में आएंगे और हमारा डॉक्टर्स रेडी है पूरा इसके साथ। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ নিয়ে আজ আমরা সীমান্ত জেলার রাতাবাড়ি সার্কেলের অধীন রামকৃষ্ণনগর অঞ্চলের পিএইচির রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের ব্লক প্রোগ্রাম ম্যানেজার ফখরুল আলম মজুমদারের কাছে জানতে চাইলে তিনি আমাদের জানান, সমস্ত আসাম রাজ্যের সঙ্গে রামকৃষ্ণনগর ব্লক পিএইচি এরিয়াতে গত 7 মে থেকে আসাম কমিউনিটি সার্ভিলেন্স প্রোগ্রাম স্টার্ট হয়েছে কোভিড-19 এর উপরে। এখন আমাদের এখানে 300 আমাদের ব্লক পিএইচি এরিয়া আছে। এর মধ্যে আমাদের এখন পর্যন্ত আজকে পর্যন্ত 129টা ভিলেজ আমাদের কমিউনিটি যারা সার্ভিলেন্স টিম আছে ওরা ঘরে ঘরে গিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে হাউস হোল্ডে গিয়ে খবর নিচ্ছে যে মানুষের জ্বর, কফ, সর্দি, কাশি আসেনি। যদি তাকে সার্ভিলেন্স টিমে ডক্টর আছেন, একজন ডক্টর থাকবেন আর একজন ল্যাবটেকও থাকে। ওনারা স্যাম্পল কালেকশন করে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে। এখন পর্যন্ত আমাদের স্যাম্পল প্রায় 22টার মতো পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো পজিটিভ কেস আসেনি এখন আমাদের রামকৃষ্ণনগর এরিয়াতে। আমাদের টোটাল এখন পর্যন্ত 1,37,000 পপুলেশন আমাদের কমিউনিটি সার্ভিলেন্স টিম দিয়ে কভার হয়ে গেছে। আগামী 31 মে অবধি আমাদের প্রোগ্রাম আমাদের ব্লকে প্রোগ্রামটা চলতে থাকবে। আমাদের চেরাগি এরিয়াতে আমাদের নিয়ারেস্ট পিএইচসি আছে, চেরাগিতে ডক্টর আছেন, আশা আছে, আছে, আমাদের এনএম আছে। টিম ওদেরকে একটা টিম বানিয়ে দেওয়া হয়েছে, ওরা ঘরে ঘরে গিয়ে মানুষের খবর নিচ্ছে। আমাদের স্বাস্থ্যকর্মী আসাম কমিউনিটি সার্ভিলেন্স প্রোগ্রামে আমাদের স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে কাজ করেছে। আমাদের আশা 325 জন আশা আছে রামকৃষ্ণনগর এরিয়াতে, ওরাই তো কাজ করেছে। 395 জন অঙ্গনাদি ওয়ার্কার আছে, ওরাই কাজ করছে আমাদের সঙ্গে। আর 71 জন এএনএম আছে, ওরাই কাজ করছে। 29 জন আশা সুপারভাইজার আছে, ওরাই কাজ করছে। আর ডক্টর
ইনভলভমেন্ট 17 জন ডক্টর ইনভলভমেন্ট আছেন ওই আসাম কমিউনিটি সার্ভিলেন্স প্রোগ্রামে। সন্ডিল অঞ্চলটা পুরাই এই কমিউনিটি সার্ভিলেন্স টিম দিয়েই কভার করছি, পুরা চলছে। কালকেই আমাদের এখানে আছে সন্ডিল এরিয়াতে ক্যাম্প আছে, এখানে স্যাম্পল কালেকশন হবে। কোয়ারেন্টাইন সেন্টার আমাদের এখানে কোয়ারেন্টাইন সেন্টার বলতে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সার্ভে করছে, যেমন জওহর নবোদয় বিদ্যালয় হরিনগর এখানে একটা সার্ভে করছে, এখানে হওয়ার কথা আছে। আর রামকৃষ্ণনগর কলেজ হোস্টেলে হওয়ার একটা কথা আছে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন। এছাড়াও আমাদের যারা বাইরে থেকে এসছে লোক ওদেরকে আমাদের মেডিকেল টিম দিয়ে স্টাম্পিং করে হোম কোয়ারেন্টাইনে ওদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। হোম কোয়ারেন্টাইনে আছে আমাদের এখানে প্রচুর, প্রায় 700-এর অধিক লোক হোম কোয়ারেন্টাইনে আছে। অনেক লোক 14 দিনও ক্রস করেছে, ওদেরকে 14 দিন ক্রস করার পর আমরা সার্টিফিকেশন দিয়েছি হেলথ ডিপার্টমেন্ট থেকে। আর 28 দিনও অনেকের উপর কমপ্লিট হয়েছে, ওদেরকেও আমরা সার্টিফিকেট দিয়েছি। 28 দিন কমপ্লিট, কোয়ারেন্টাইন পিরিয়ড কমপ্লিট হয়েছে। অ্যাওয়ারনেস চলছে আমাদের কমিউনিটি অ্যাওয়ারনেস সার্ভিলেন্স যারা যাচ্ছে ঘরে ঘরে অ্যাওয়ারনেস করছে, পোস্টার দেওয়া হচ্ছে, লিফলেট দেওয়া হচ্ছে, ঘরে ঘরে গিয়ে আমাদের আশা ওয়ার্কার, আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমাদের এএনএম, আমাদের মাল্টিপারপাস ওয়ার্কার ঘরে ঘরে গিয়ে কাজ করছে। এই অঞ্চলের জনগণ প্রথম দিন থেকেই যে আপনারা ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন, সেই আমাদের আহ্বান সবসময় দিয়ে আসছে। শিলচর আকাশবাণীর পক্ষে আমি নবেন্দু। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সর্বত্র, এমনকি আমাদের রাজ্যেও। বাইরে থেকে মানুষ এসেছেন এবং আসছেন। এই রাজ্যে প্রবেশ করেছেন প্রায় 60,000। এদের মধ্য থেকে 200-র বেশি মানুষ যে করোনা সংক্রমিত তা সুনিশ্চিত হয়েছে। এই পরিস্থিতিতে এই মহামারী বা এই ভাইরাস সম্পর্কে আরও সচেতনতা প্রয়োজন, আরও জানা প্রয়োজন সুরক্ষার নিয়ম। এ ব্যাপারে আমাদের আজ জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক পি.কে. মজুমদার। কোভিড-19 ভাইরাস এটা একেবারে নতুন, ইতিমধ্যেই এই কোভিড-19 বলে অর্থাৎ 2019 সনের নভেম্বরের দিকে আমরা যেটা দেখতে পাই যে চীনের ওয়াহান শহর থেকে প্রথমে এই ভাইরাস উৎপত্তি হয় এবং সমস্ত পৃথিবীতে বর্তমান সময়ে অর্থাৎ আজকে কথাই বলছি যে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস শরীরে প্রবেশ করে সাধারণত শ্বাস প্রশ্বাসের সঙ্গে, অর্থাৎ ড্রপলেট ইনফেকশন এটা বলে, এয়ারবোর্ন নয়। আর শ্বাসনালীতে মুখে বা নাকে দিয়ে যখন প্রবেশ করে প্রথমে কিছুদিন সেটা উপরে অর্থাৎ শ্বাসনালীতেই থাকে, এরপর আস্তে আস্তে সেটা ফুসফুসে গিয়ে সংক্রামিত হয়। এবং এই ভাইরাসের যেটা লক্ষণ আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে ফুসফুসে গিয়ে ফুসফুসে যে প্রদাহ হয় ইনফেকশন হওয়ার পর তার শ্বাস নালীটাকে বন্ধ করে দেয় এবং তখন মানুষ শ্বাসকষ্ট হয়, অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেনের অভাব হয়, যার ফলে যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম তারা, আমরা সারা পৃথিবী জুড়ে যেভাবে ছড়িয়েছে দেখা যায় অনেক মানুষ, বিশেষ করে আমেরিকা, অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স, ব্রিটেন, সমস্ত পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে বর্তমান সময়ে আমাদের এই ভারতবর্ষ যথেষ্ট বিভিন্ন রাজ্যে, বিশেষ করে আমার এই আসামেও এখন এটা সংক্রামিত হচ্ছে। যদিও এটা একেবারে নতুন আমাদের কাছে, কিন্তু তার সবিশেষ জানতে হলে আরো অনেক সময়ের দরকার। আমরা ভীষণ আমাদের ভয় করি আমরা এই জন্যই যে আমাদের এই রোগের কোনো চিকিৎসা নেই বা কোন ওষুধ, এখন সঠিক ওষুধ আবিষ্কার হয়নি বা কোনো প্রতিরোধ করার জন্য কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তাই সমস্ত পৃথিবী জুড়ে
এটা মহামারীর আকার রূপ নিয়েছে। সেই জন্য আমরা ভীত সন্ত্রস্ত। বেশিরভাগ ক্ষেত্রে এটার রেসপিরেটরি সিস্টেমে ইনফেকশন হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের অনেক সময় এখন পর্যন্ত যেটা সংবাদ মাধ্যমের মধ্যে যেটা জানতে পারি, যদিও আমরা কয়েকদিন এই লকডাউনের সময় ঘরেই বসে আছি, যে অনেক সময় যেমন আসামে একটা পেয়েছি যে অনেক সময় পেট খারাপও হতে পারে। ছোট বয়স, কম বয়স থাকা ছেলে বা মেয়ে তাদের সাধারণত শ্বাস এই রেসপিরেটরি সিস্টেমের উপরে তার বেশি প্রভাব, যার জন্য অনেক সময় আমরা ভেন্টিলেশন বা অক্সিজেনের ব্যবহার প্রয়োজন পড়ে। তো আপাতত এই ভাইরাস প্রতিরোধে প্রাথমিকভাবে কি কি করণীয়? এখন যখন কোনো রোগ ছড়ায় সেটা তার আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আমরা যেটুকু জেনেছি যে ড্রপলেট ইনফেকশন, অর্থাৎ কেউ যদি হাঁচি কাশি দেয় তার আসে। আমাদের যেহেতু আমাদের এটা প্রতিরোধ করার কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি, বা সঠিক ঔষধও এখনো আমরা আবিষ্কার হয়নি। আশা করি ইতিমধ্যে হয়তো পৃথিবীর সমস্ত দেশগুলি তাদের বা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করছেন এই বিষয়ে কিছু পাওয়ার জন্য। আমাদের এই সংক্রমণটা যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য আমাদের সবসময় এটুকু সাবধানতা অবলম্বন করা উচিত যে আমরা যে সরকারের যে নিয়মগুলি বেঁধে দিয়েছেন, যে আমরা শারীরিক দূরত্ব বা মাস্ক পরা বা হাত, এই যে সবসময় সাবান দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করা, এগুলি বর্তমান সময়ে থেকে রক্ষা পেতে হলে আমাদের এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে। তাহলে কিন্তু আমরা কিছুটা প্রতিরোধ করতে পারবো। জানা গেছে অনেকে নাকি এই ভাইরাস আক্রমণ করছে সন্দেহ করে অনেকে ক্লোরোকুইন ট্যাবলেট সেবন করেন বা এগুলো ঘরে রাখছেন, এগুলো কি ঠিক আপনার মতে? হাইড্রোক্সি ক্লোরোকুইন কতটুকু কাজ করে ঠিক বলা মুশকিল, তবে কিছু কিছু জায়গায় আমার চিকিৎসক বন্ধুরা বা তারা হয়তো দেখেছেন যে ম্যালেরিয়া প্রতিষেধক যে ঔষধ ব্যবহার করলে পরে তো রোগটা তার প্রতিরোধ করা যেতে পারে, কিন্তু তার সঠিক কিন্তু এখনো ঠিক বলা বড় মুশকিল। যদিও এটা অনেক জায়গায় অনেক দেশে ব্যবহার করছে, আমাদের ভারতবর্ষ থেকে যেমন বিশেষ করে আমেরিকায় হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট নিয়ে গেছে, তবে অনেকেই ব্যবহার করেন। আমার ডাক্তার বন্ধুরা অনেকে যখন প্রথম এই কোভিড-19 আসে, আমার গুয়াহাটিতে আমার এক ডাক্তার, তবে অনেক সময় এটা নিজের ইচ্ছা মতো না খাওয়াই ভালো। দেখা গেছে হার্টের যাদের কোনো অসুবিধা থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় সার্টেন হার্ট মানে ফেলিওর হতো, অর্থাৎ হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে। গুয়াহাটিতে আমার সহকর্মী একজন প্রথম দিকেই মারা গেছেন। তাই সঠিক করে বলা বড় মুশকিল। তবে কিছু জিনিস দেখা গেছে যে যেটা আমার অবজারভেশন, যেসব অঞ্চলে ম্যালেরিয়া প্রধান অঞ্চলগুলিতে দেখা গেছে যে এটা এই রোগের জীবাণু ঢুকলে অনেক সময় এটা শরীরের প্রতিরোধ ক্ষমতার উপরে অনেকটা নির্ভর করে। কারণ অনেকটা আমরা যখন সারাদিনে যাই রোগী দেখি, অনেক রোগের কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস ভর্তি, কিন্তু প্রতিরোধ ক্ষমতা যখন ভালো থাকে তখন মানুষ সেই রোগে আক্রান্ত হয় না, হলেও তার লক্ষণগুলি দেখা যায় না, যদি ক্যারিয়ার হিসেবে থেকে যায়। তো এটাই আর কি। আচ্ছা, তো স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষ করে এই সময়ে প্রত্যেকের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত একটু বলুন। আমি প্রথমে বলেছি, তো অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেমটা যদি ভালো থাকে, অর্থাৎ কারো, সেই জন্য
তাহলে রোগের জীবাণু শরীরে প্রবেশ করেও যদি সেটা তার অর্থাৎ ক্যারিয়ার হিসেবে থেকে তার লক্ষণগুলি সাধারণত দেখা যায় না। কিন্তু ইমিউন সিস্টেম যদি কম হয়, মানুষের যখন ইমিউনিটি শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে তখনই সেই রোগের লক্ষণগুলি প্রকাশ পায়। আর বিশেষ করে সরকারের যেটা নির্দেশ যে 10 বছরের নিজের কম ছেলে মেয়ে বা 65 বছরের ঊর্ধ্বে যারা বয়স্ক যারা আছেন এদের সেই জন্য বাইরে বেরিয়ে না আসার জন্য বারবার সরকার অনুরোধ করছেন। আর বিশেষ করে কিছু যেমন যোগা ব্যায়াম করা, শারীরিক একটু এক্সারসাইজ করা, খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছু আমরা অনেকেই দেখা যায় যে তুলসী পাতা, নিম পাতা, কাঁচা হলুদ এগুলি খাওয়ার কথা বলেন আমার যারা যোগাসন করেন বা আমাদের করেন। আর সত্যি দেখা গেছে এগুলি অনেক ফলপ্রসূ, ফলদায়ক। আর মনটা আর সবচেয়ে যেটা বেশি আমার মনে হয় সবচেয়ে বেশি যেটা মানুষ যখন মানসিকভাবে দুর্বল হয়ে যায় তখনই কিন্তু ইমিউন সিস্টেমটাও সাপ্রেস হয়। তাই মনের দিক থেকে এই যে ভয় ভাবটা যতক্ষণ থাকবে, ভয় ভাবটা থাকলে পরে ইমিউন সিস্টেম তখন কাজ কম করে। সেজন্য একটু ঘরে সাবধানে থাকুন, নির্ভয়ে থাকুন। আর এই সরকারের যে বিধি নিয়মগুলো এগুলি মেনে চলাটা আমাদের একান্ত বাঞ্ছনীয়। তা বিশেষ করে এই যে মাস্ক পরিধান করা, হাত সবসময় ধোয়া পরিষ্কার করা, খেতে হলে বা বাইরে কোথাও গেলে পরে। আর বিশেষ করে আমি বলবো যে যারা বয়স্ক বিনা প্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো। আকাশবাণীর পক্ষে জসিমউদ্দিন লস্কর। বহির্রাজ্য বিশেষ করে যেসব অঞ্চলে করোনা সংক্রমণ আগেই ছড়িয়েছে সেই সব অঞ্চল থেকে মানুষ রাজ্যে ফিরে আসছেন। রাজ্যে গত কদিনে করোনা সংক্রমণ যে দ্রুতলয়ে বেড়েছে তার অধিকাংশই সম্প্রতি বাইরে থেকে এসেছেন। তবে আমাদেরও সতর্ক থাকতে হবে যাতে গোষ্ঠী সংক্রমণ শুরু না হয়। তার জন্য সরকার নির্দেশিত নিয়মগুলো সঠিকভাবে পালন করতে হবে। নিজেকে রক্ষা করা এবং তার মধ্য দিয়ে পরিবার, সমাজ তথা দেশকে রক্ষা করা এখন প্রত্যেক নাগরিকের কর্তব্য। সরকার, প্রশাসন, পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী প্রত্যেকেই যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু নাগরিকদের পূর্ণ সহযোগিতা ছাড়া করোনা মোকাবিলায় আমরা কিছুতেই সম্পূর্ণ সফল হতে পারব না। এই বিশাল কর্মযজ্ঞে অনেকেই নিষ্ঠার সঙ্গে তাদের কাজ করে যাচ্ছেন, যেমন 108 বা 108 নম্বর সার্ভিস। এই 108 করোনা যুদ্ধে কি করছে এবং কি বা তাদের কর্মপদ্ধতি, এ নিয়ে আজ আকাশবাণীকে বিস্তারিত জানালেন 108 সেবার হাইলাকান্দি জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ সুহেল লস্কর। তিনি বলেন, হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 4টা গাড়ি আমাদের এই করোনা কাজ করছে। আচ্ছা, 4টা গাড়ির মধ্যে রয়েছে একটা কাটকিছড়া ব্লকে, একটা লালা ব্লকে, একটা আলগাপুর ব্লকে, একটা কালীনগর ব্লকে, আর একটা গাড়ি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হসপিটালে আছে। আচ্ছা, সব গাড়িগুলো মানে ঠিকঠাক আছে, কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, সব গাড়িগুলো নতুন গাড়ি হয়, জেসি সিরিজের নতুন গাড়ি। আচ্ছা, এখন আর আমরা এখন অবধি টোটাল হাইলাকান্দি থেকে আমরা কনফার্ম কেস মানে কনফার্ম কোভিড কেস হ্যান্ডেল করেছি 9টা। এর মধ্যে একজন এক্সপায়ার হয়ে গেছেন শিলচর মেডিকেল কলেজে অলরেডি। তো যে সিস্টেমটা আছে হাইলাকান্দি থেকে আমাদের শিলচর মেডিকেল কলেজ বলেন বা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন সাসপেক্ট সবগুলাই আমরা করে থাকি। আচ্ছা, তো এই গাড়িগুলার যখন কাজ করে তখন 108-এ ফোন না করে, মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে ডাইরেক্ট কাছে থাকে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলে যে এখান থেকে একটা কেস এসেছে বা একটা কেস ধরা পড়েছে, তখন আমরা 5 মিনিটস তখন আমরা মুভমেন্ট করিয়ে দিই গাড়িগুলো। আচ্ছা, স্পটে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনও থাকে, হেলথ বিভাগের আরো কর্মকর্তারা থাকে, তখন সব আমরা একসঙ্গে মিলে কেসটাকে হ্যান্ডেল করি।
গাড়িতে উঠিয়ে দেওয়ার পরে যখন কোনো ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করতে হয় তখন আমার টেকনিশিয়ান থাকে, টেকনিশিয়ান বাকি যে কাজগুলো আছে পেশেন্টকে কিরকম হ্যান্ড ওভার করতে লাগে আমার টেকনিশিয়ান ইমার্জেন্সি ম্যানেজমেন্ট টেকনিশিয়ান বলে প্রত্যেক গাড়িতে একজন থাকে, উনি সবকিছু করে। আমাদের যে স্টেট হেড অফিস আছে তখন ওখানে আমরা স্টেট হেড অফিসে আমরা ডকুমেন্টেশনটা করি। এই গাড়িগুলোর মধ্যে কি থাকে, মানে অক্সিজেন এগুলো সব ব্যবস্থা থাকে 108 গাড়িগুলোতে? মানে আমাদের গাড়িগুলো এখন হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট, মানে বেসিক লাইফের জন্য যে জিনিসের দরকার আছে অক্সিজেন থেকে নিয়ে সবকিছু আমাদের গাড়িতে থাকে। আর ভেন্টিলেশনটা আমাদের গাড়িতে নেই এখনো। তো এই যে 4টে গাড়ি, এখনো তো হাইলাকান্দিতে তেমন পেশেন্ট এখনো পাওয়া যায়নি সৌভাগ্যবশত। তো যে 4টে গাড়ি কি যথেষ্ট মানে হয়ে যাচ্ছে নাকি আরো গাড়ির প্রয়োজন, কি মনে হচ্ছে? এখন চলছে 4টা গাড়ি যথেষ্ট, কিন্তু যদি আরো লাগে আমরা আরো বাড়িয়ে দিতে পারবো। এই যে 4টে গাড়ি বললেন এটা শুধু মানে কোভিড এর জন্য? এটা শুধু কোভিডেরই কাজ করছে। আচ্ছা আচ্ছা। আর অন্য সময় তো মানে 108 তো অন্যান্য কাজও থাকছে। হ্যাঁ, অন্যান্য জন্য এখন তো এই মানে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা মানে টোটাল 4টা গাড়ি মানে আলাদা করে রেখেছি। হ্যাঁ, আর বাকি যে আমার 16টা টোটাল গাড়ি আছে হাইলাকান্দিতে, বাকি 12টা অন্য কাজে আছে। বুঝতে পারছি। আদরণীয় তার মধ্যে আছে এবং অন্যান্য আদরণী তো মানে 5টা আদরণী আছে হাইলাকান্দিতে। তো আরেকটা বিষয় বলুন, এই গাড়ি এই যে আপনারা করোনা সংক্রমিত মানুষকে আনছেন নিচ্ছেন, যেটা বললেন প্রসিডিওর মেনটেন করা হয়, তো সেটার জন্য তো আপনাদের পিপি কিটও কি ব্যবহার করতে হয়? হ্যাঁ, পিপি কিট আমাদের নিশ্চয়ই ব্যবহার করতে হয়। যদি কনফার্ম কেস হয়ে থাকে তাহলে আমরা মানে আমাদের টেকনিশিয়ান আর আমাদের যে পাইলট থাকেন আমরা 2জনকে পিপি কিট দেই। আর যদি সাসপেক্ট কেস হয়ে থাকে তাহলে আমাদের টেকনিশিয়ানে মানে পিপি কিটটা পরে থাকেন। আর একটা বিষয় বলুন, যে আপনারা যে কাউকে আনতে গেলেন, তো মাঝে মাঝে আমরা দেখি গ্রামাঞ্চলে বা অনেক ক্ষেত্রেই যে লোকের মধ্যে সচেতনতার অভাব আছে বা অনেকে আসতে চায় না, ভয় পায়। তো এই ধরনের ঘটনার কি সম্মুখীন হয়েছেন আপনারা কখনো? কাউকে আনতে গেলেন কিন্তু আসতে চাইছে না, এই ধরনের ঘটনা? এখন প্রথমে কি হয়, মানুষ প্যানিক হয়ে যায় যখন মানে শুনে যে এরকম কোনো মানে হয়েছে, কোভিড ধরা পড়েছে, তখন এই এলাকার মানুষ টোটাল প্যানিক হয়ে যায়। তখন আমরা যখন পৌঁছি তখন আমাদের সাথে আরো অ্যাডমিনিস্ট্রেশনের মানে অফিসার থাকেন, সবকে নিয়ে যায়। তখন ওখানে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়। অল্প সময় লাগে, মানে মেনে নেন আধা ঘন্টা 45 মিনিট সময় লাগে মানে ওনাদেরকে বুঝিয়ে মানে একটু হ্যান্ডেল করতে। তখন কি হয়, মানুষ যখন টেকনিশিয়ান থাকেন উনি যান ডাইরেক্ট গিয়ে পেশেন্টকে বুঝান, তখন পেশেন্টকে উনি নিয়ে আসেন। যদি পেশেন্টের অবস্থা যদি খারাপ থাকে, হ্যাঁ, যদি মানে তাকে মানে আমাদের স্ট্রেচার ইউজ করতে লাগে। ম্যাক্সিমাম এখন কি মানে হচ্ছে যে এই করোনা কেসে স্ট্রেচার খুব কম ইউজ হচ্ছে, কারণ হলো মানুষ চলাফেরার মানুষকেই করোনা রোগটা মানে ধরছে এখনো। হ্যাঁ, মানে এই যে মানুষ খুব কম আছে এখন আমাদের বরাক ভ্যালিতে। হ্যাঁ, আগে না এখন পর্যন্ত ইউজ হয়নি স্ট্রেচার, ভবিষ্যতে হয়তো হবে, কিন্তু এই যে বুঝিয়ে মানে তাকে আনা টোটাল আমার টেকনিশিয়ান হ্যান্ডেল করে থাকেন। হাইলাকান্দিতে যখন যেদিন প্রথম কেসটি এসেছে তখন আমার কাছে কল এসেছে যে হাইলাকান্দি প্রথম কেস। আমি গাড়িটা রেডি করেছি যে কাটলিছড়া যেটা গাড়ি আছে S01 ST 1427 গাড়িটা। হ্যাঁ, তখন আমার কাছে মানে এই গাড়িটাতে টেকনিশিয়ান ছিলেন জয়নাল আবেদিন, আর পাইলট ছিলেন আনোয়ার হোসেন। ওনাদেরকে আমি ফোন করে মুভ করিয়ে দিয়েছি। উইদিন 20 মিনিট স্পটে এসে গেছেন ওনারা, সিনে এসে গেছেন, যেটা সিন বলা হয় আমাদের ভাষায়। আচ্ছা, সিনে এসে গেছেন গাড়ি নিয়ে। তখন এক্স্যাক্টলি কোন জায়গাটা? এক্স্যাক্টলি আপনাকে আমি বলছি আলগাপুর, অ্যাকচুয়ালি আলগাপুর ব্লকেই হয় এটা মানে সিনটা। তো সিনে আসার পরে
ওখানে আরো অ্যাডমিনিস্ট্রেশনের লোক ছিলেন, মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার সহ আরো ছিলেন আলগাপুরে। আরো আপনার আমার নজমুল হোসেন এসডিএমএইচও মানে আলগাপুর পিএইচসি, উনিও ছিলেন। তখন ওখানে যখন ফার্স্ট ফেজ যেহেতু একটু বেশি অবস্থাটা ছিল, তখন সুন্দরভাবে হ্যান্ডেল হয়েছে। আমার টেকনিশিয়ান, আমার বাকি যে স্বাস্থ্য বিভাগের কর্মীরাও গিয়েছেন। আর তখন আমাদের ডিসি ম্যাডাম আমাদের যেটা স্যানিটাইজেশনের জন্য উইদিন 10 মিনিটস ফায়ার ব্রিগেড অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো স্যানিটাইজিং হয়ে গেছে। তখন আমাদের গায়ে যখন গেছে তখন উনিও মানে ওনারও শুনে আর কি ঘাবড়িয়ে গেছিলেন যে পেশেন্ট যিনি, তখন আমার হয়তো একটা ভিডিও পেয়েছেন, ওনাকে হাতে ধরে নিয়ে আসতে হয়েছিল ওখান থেকে। হাতে ধরে নিয়ে এসেছে আমার টেকনিশিয়ান। আসার পরে তখন আমরা ওনাকে নিয়ে মেডিকেল কলেজ এসে যায়। তারপর মানে এরিয়াটা টোটাল কন্টেনমেন্ট জোন হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। তারপর যখন গাড়ি নিয়ে এসএমসিএইচ এ যখন হ্যান্ড ওভার হয়ে যায় পেশেন্ট, আমার গাড়ি ওইখানে মানে স্যানিটাইজার ব্যবস্থা ছিল না, তখন আমরা হাইলাকান্দিতে ব্যবস্থা ছিল। হাইলাকান্দি ফায়ার ব্রিগেডে আমরা টোটাল গাড়ি স্যানিটাইজ করিয়ে দেই। আমার টেকনিশিয়ানও স্যানিটাইজ হয়ে যায়। শিলচর থেকে ফিরে যাবার পর, হ্যাঁ শিলচর থেকে ফিরে হাইলাকান্দি যাওয়ার পর হাইলাকান্দিতে টোটাল স্যানিটাইজেশনের ব্যবস্থা আছে। শিলচরে কি তখন ব্যবস্থা ছিল না? না, শিলচরের গাড়ির জন্য ছিল, মানে হাইলাকান্দির আলাদা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আলাদা ডিস্ট্রিক্ট হয় না, বুঝতে পারছি। মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে হাইলাকান্দির ব্যবস্থা আছে, গাড়ি স্যানিটাইজার ফায়ার অ্যারেঞ্জমেন্ট আছে ওইখানে। আমার গাড়ি স্যানিটাইজ হয়ে গেছে। স্যানিটাইজ হওয়ার পরে আমার গাড়ি, আমার ইএমটি টেকনিশিয়ানকে আমি মানে স্যানিটাইজ হওয়ার পরে ওনাদেরকে আমি হোম কোয়ারেন্টাইন রেখেছি 14 দিনের জন্য। মানে হোম কোয়ারেন্টাইন বলতে মানে যেহেতু উনি টাচ করেছেন বা একদম ক্লোজ কন্ট্যাক্টে ছিলেন পেশেন্টের, তখন একটু মানে আমার রিস্ক না নিয়ে আমার টেকনিশিয়ান বা আমার পাইলটকে আমরা আবার সোয়েব টেস্টও করেছি। হ্যাঁ, যেগুলো মানে ফর্মালিটিস আছে এসওপির মধ্যে আসে সবগুলো করেছি। তারপরে ডিউটিতে ছিলেন ওনারা, কোনো অসুবিধা নেই। এই যে আপনারা পেশেন্ট আনা নেওয়া করেন এবং বলছেন যে 9 জন অব্দি না 10 জন এখন অব্দি হয়েছে, তো তাদেরকে নিয়ে আসার পর তারপরে যেসব কর্মীরা থাকেন তারা কি কোয়ারেন্টাইনে চলে যেতে হচ্ছে নাকি এরকম ব্যাপার? না, দরকার নেই ওনাদের দরকার নেই, কারণ তাদের বোধহয় পিপি কিট থাকে, এই জন্য দরকার নেই। না, পিপি কিট থাকে, প্লাস যে পেশেন্ট আসছে এখন ওনাদের সঙ্গে এত ক্লোজ কন্ট্যাক্টে যেতে হচ্ছে না আমাদের টেকনিশিয়ানের, যেহেতু চলাফেরার মানুষরা আসছে এখনো। স্ট্রেচার ইউজ না, আমি বলে দিচ্ছি না আপনাকে যে স্ট্রেচারও ইউজ হচ্ছে না, কিছু ইউজ লাগছে না, না অক্সিজেন ইউজ হচ্ছে, কিছু ইউজ হচ্ছে না, জাস্ট মানে ট্রান্সপোর্টেশন করছে। বুঝতে পারছি, মানে উনি নিজে নিজে উঠছেন, নিজে উঠতে পারছেন, নিজে এখন অব্দি। কিন্তু যদি কাউকে স্ট্রেচারে তুলতে হয় সেই অবস্থায় মানে ক্লোজ কন্ট্যাক্টে আসা হয় তাহলে একটু সেফটি নিতে লাগবে, সেদিনে শর্ট টেস্টটা করিয়ে নেবো, আর বেশি করার কিছু দরকার নেই। এরকম সিচুয়েশন এখনো আসেনি আমাদের যে মুশকিল হয়ে গেছে, বেশি কেস এসে গেছে, হ্যান্ডেল করতে প্রবলেম হচ্ছে, এরকম না। মানে আমাদের লিমিটেশন বা আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারছি, খুব কম কেস আছে। আমাদের উপররা আমাদেরকে দয়া করছেন, এখনো এত কেস আসেনি বা এত প্যান্ডেমিক সিচুয়েশন না এখনো ডিস্ট্রিক্টে। 8টা কেস মানে এমন কেস না। এখন আরো ভাড়া যদি বাড়ে সেটা আলাদা কথা, এটা দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোন সিচুয়েশন হয়নি। হ্যান্ডেল করতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে এরকম এখনো মানে দেখা যাচ্ছে না। খুব ভালো কথা। এবং মানুষ যদি আরো সচেতন হয় এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে এবং তাহলে হয়তো সেই সিচুয়েশনটা হয়তো আসবেই না। আমি আমার নিজের তরফ থেকে একটা সচেতনতা দিতে চাই, মানুষ যদি নিজে সচেতন না হয় তাহলে সিচুয়েশনটা হেলথ কর্মীরা হ্যান্ডেল করতে পারবে না। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে অনির্বাণ জ্যোতি গুপ্ত। এতক্ষণ শুনলেন কোভিড-19 উপর আমাদের কেন্দ্রের একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার ও শব্দগ্রহণে ছিলেন রতন দেব, অনির্বাণ জ্যোতি গুপ্ত, সংহিতা দত্ত চৌধুরী, জসিম উদ্দিন লস্কর ও
নবেন্দু দাস, সম্পাদনা অভিজিৎ নাথ, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ। Thank you.